এমনি তোমরা প্রত্যেকে সেই লর্ডের বেটা লর্ড, ভগবানের বেটা বেটি, ভগবান ভগবতী, সেই পরম চৈতন্য থেকে বিচ্ছিন্ন হয়ে জীব চৈতন্য রূপে এইখানে এসেছ। সেই চৈতন্যের আধার হেড অফিস এই মস্তিষ্ক ঘিলু, কিন্তু এইখানে থাকতে পারে না। পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে সেই চেতনার সত্তাটাকে মেরুদণ্ডের মধ্য দিয়ে সুষুম্নাকাণ্ড বলা হয় তাকে। একটা বটের নালের মতো এই মেরুদণ্ড থেকে নেমে পাচার শেষ হওয়ার পর্যন্ত গেছে প্রত্যেকে। এমনকি কাঁটাওয়ালা মাছেদের মধ্যেও দেখতে পাবেন, শীতদাঁড়া যাদের আছে তাদের মধ্য দিয়ে দেখবেন সুতোর মতো একটা ওই সুষুম্নাকাণ্ড চলে গেছে। তাহলে এই সুষুম্নাকাণ্ডকে যে আমাদের জীব চৈতন্য থার্মোমিটারের পাড়া যেমন নিচে পড়ে থাকে, তাপ ঝাঁকানি দিয়ে তোলা যায় না, তাপ ফেলে ওঠে, তেমনি এই জীব চৈতন্য চেতনার সত্তা এইখানে হেড অফিস থাকা সত্ত্বেও এইখানে থাকতে না পেরে পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে মেরুদণ্ডের ভিতরে সুষুম্নাকাণ্ড বেয়ে নিচে পড়ে আছে। বলছেন এই জন্যই দুর্গন্ধ। এই নর্দমায় পড়ে আছে আমাদের প্রত্যেকের সেই বিশ্ব বিরাটের বীজ জীব চৈতন্য হেড অফিস এইখানে ছিল। থাকলে আজ এই অসুন্দর অবস্থা হতো না, কিন্তু এইখানে থাকতে পারিনি। পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পাঠশালার নিয়ম মাফিক এইখানে নেমে রয়েছে এই মূলাধারে, এই নালায়। তার জন্য এত দুর্গন্ধ। যোগী ঋষিরা দেখলেন এইখানে এই নালার নেমে থাকার জন্য কি হয়েছে। এই যে চেতনা এইখানে পড়ে আছে, এইখানে পড়ে থাকার জন্য এইখানকার বোধ পাগল করে দিচ্ছে জীব জগৎকে। এই পেটের জ্বালা, লিঙ্গের জ্বালা, এইটাকে জাগিয়ে রেখেছে। এই জীব চৈতন্য যেহেতু নিচে নেমে রয়েছে থার্মোমিটারের পাড়ার মতো, এইখানকার বোধকে পাগল করে দিচ্ছে পেটের জ্বালা, লিঙ্গের জ্বালা। সকাল থেকে রাত পর্যন্ত যত কর্মকাণ্ড, যত খুন খারাপি, রাহাজানি, শয়তানি, বাটপাড়ি, জীব জন্তু, কীট পতঙ্গ, মানুষ, সবার মধ্যে এই দুটো জ্বালা মেটাবার জন্য কর্মকাণ্ড। যোগী ঋষিরা দেখলেন এই নালায় রেখে এই জীব চেতনাকে ঊর্ধ্বমুখী করা যাবে না, বিশ্ব চৈতন্যে মেলানো যাবে না, এইখান থেকে ওপরে ঊর্ধ্বমুখী করতে হবে। তার জন্য বিধান দিলেন, অর্থাৎ এই নালা থেকে নেমে টেনে এই চৈতন্য সাগরে মেলাতে হবে। তার জন্য বিধান দিলেন মন্ত্রের, তার জন্য বিধান দিলেন জপ ধ্যানের, তার জন্য বিধান দিলেন সাধনার, তার জন্য বিধান দিলেন নামের। এই নাম, এই জপ, এই মন্ত্র এই নালা থেকে টেনে জীব চৈতন্যকে ঊর্ধ্বমুখী করে তোলা। সাপ বিড়া পাখি আছে ঝুপড়ির মধ্যে, বলছেন তুমি খিস্তি খেউল করো, গালিগালাজ করো, ঢিল পাটকেল মারো, ওই শিব সাপ ভয়ে লুকোবে, পালাতে চাইবে বা হিংস্র হয়ে তোমাকে দংশন করবে। সাপুড়ে জানে কোন বিশেষ সুর দিতে পারলে ওই সাপ ভয় ভীতি ভুলে, হিংসা ভুলে, ডালা ঠেলে আনন্দ মাথা উঁচু করে আনন্দে দোলে। সেই সাপুড়ের বাঁশির সুর এই রাম নাম রাম দিয়েছেন। এই নামের সুরে সুরে আর 2 জন 5 জন 10 জন 20 জন দলবদ্ধভাবে উচ্চস্বরে নাম কীর্তন করো। আকাশে বাতাসি ধারে এই নামের মাধ্যমে অহংকারের ধ্বনির তরঙ্গ ছড়াও। বিশ্বের যে যেখানে আছে সবার ভিতরে পরমাণু অনুরণন প্রকম্পন শিহরণ জাগিয়ে জাগিয়ে ওই অহংকারের সুপ্ত কুড়িটাকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী করবে। সব যতই ঊর্ধ্বমুখী হবে ভেদ বুদ্ধি ঘুচে যাবে। বিরাট বিপ্লব এই নামের মাধ্যমে হচ্ছে। তাই বললেন কত বড় অবাস্তব কথা, অথচ বাস্তব। কত বড় অবাস্তব কথা বললেন, অথচ অতি বাস্তব। শুনলে মনে হবে অবাস্তব। বলছেন আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ বিপ্লব করতে পারেনি। প্রকৃত বিপ্লব কাকে বলে আমি দেখিয়ে দেব। মনে হবে অবাস্তব আপাত দৃষ্টিতে। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বিপ্লব করতে পারেনি। ফরাসি বিপ্লব, রাশিয়ার বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কত আন্দোলন, কত বিপ্লব ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে। আর সেইখানে বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আজ পর্যন্ত বিপ্লব কেউ করতে পারেনি। এ কেমন কথা? বলছেন প্রকৃত বিপ্লব কেউ করতে পারেনি। বিপ্লব করেছে
বাইরের অসুর মেরেছে, শত্রু মেরেছে হাজারে হাজারে লাখে লাখে, অ্যাটম বোম ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ নিশ্চিহ্ন করে দিয়েছে। বাইরের অসুর মেরেছে, ধ্বংস করেছে, ভিতরের অসুর কিলবিল করছে যেমন তেমনি। হিংসা, ঈর্ষা, মারামারি, কাটাকাটি বৃত্তি, দলবাজি, সম্প্রদায়বাজি, লড়াই সংগ্রাম, স্বার্থবুদ্ধি, হীনতা দীনতা, নামযশের মোহ, অর্থের লোভ, কামনা বাসনা, নেতৃত্বের মোহ কিলবিল করছে। আজ 700 কোটি মানুষ পৃথিবীতে বাস করে, প্রত্যেকের মধ্যে এই অসুর রয়ে গেছে, কারো কম কারো বেশি। বলছেন এই ভিতরের অসুর, ভিতরের শত্রু যতদিন থাকবে, বাইরের যত অসুরই মারো, কামান বন্দুক দাগো, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম ফেলো, কোনদিন পৃথিবীতে শান্তি সাম্য, স্থায়ী শান্তি সাম্য আসতে পারে না। তাই বললেন প্রকৃত বিপ্লব কাকে বলে আমি দেখিয়ে দেব। অর্থাৎ এই ভিতরের অসুর মারার অস্ত্র আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, আবিষ্কার হলেও সার্থক প্রয়োগ কেউ করতে পারেনি। সেই সার্থক প্রয়োগের মাধ্যমে আমি দেখিয়ে দেব কেমন করে পৃথিবীতে শান্তি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, স্থায়ী শান্তি। মারতে হবে না, ভিতরের অসুরগুলো মারতে হবে না। ভিতরের ওই সুপ্ত সত্তা, ওই ওঙ্কারের কুঁড়িটাকে জাগিয়ে দাও। গোলাপের কুঁড়িকে গায়ের জোরে বিপ্লব ঘটিয়ে পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে না, ওর গায়ে হাতও দিতে হবে না। পরিবেশ তৈরি করো, ওর গাছে আলো জল মাটির যোগান দাও, পরিবেশ পাল্টাও, আস্তে আস্তে বিকশিত হবে। এই যে ওঙ্কারের কুঁড়ি প্রত্যেকের মধ্যে রয়েছে, বিশ্ব বিরাটের বীজ, লর্ড ভগবানের বীজ, ওইটাকে ফোটার পরিবেশ তৈরি করে দাও। স্পর্শ করতে হবে না, কামান রাখতে হবে না, মারামারি কাটাকাটি করতে হবে না। ওর অনুক ধ্বনি দাও, সাপুরের বিশেষ বাঁশির সুর শুনে সাপ যেমন হিংসে হিসেবে ভরে মাথা তুলে আনন্দে দোলে, তেমনি এই ওঙ্কারের বাচ্চাদের ওঙ্কারের ধ্বনি, ওঙ্কারের সুর দাও। ওঙ্কারের সুরে 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 সাপুরের বাঁশির সুরে যেমন সাপ মাথা ছাড়া দেয়, এই কুলকুণ্ডলী শতা জীব চৈতন্য এই ওঙ্কারের ধ্বনিতে ধ্বনিতে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে। যতই ঊর্ধ্বমুখী হবে ভেদ বুদ্ধি ঘুচে যাবে, তখন মনে হবে আমার সত্তা বিশ্বব্যাপ্ত, আমার দেহ বিশ্বব্যাপ্ত, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, জীব জন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ সব মনে হবে আমারই অঙ্গের অঙ্গীভূত। এই সেই বিশ্ব ব্যক্তি জীব চৈতন্য বিশ্ব চৈতন্যে রূপান্তরিত হবে। গোলাপের কুঁড়ি বিকশিত হয়ে গন্ধ আর নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না, বিশ্বব্যাপ্তিতে বিশ্বপ্রেমে রূপান্তরিত হবে। তারই জন্য এই বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব, তারই জন্য তার অভিনব সন্তান দল সৃষ্টি, যেটা রাজনীতির দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্বের ভিত্তিতে এই সন্তান দল গড়ে রেখেছেন। তারই জন্য নেতাজির দীর্ঘদিনের প্রতীক্ষা এবং তার অধীনের 50 লক্ষের মুক্তি বাহিনীর দীর্ঘদিনের অপেক্ষা কাল পূর্ণ হতে চলেছে। আর অপেক্ষা করবেন না। রাতের শেষ অন্ধকার যেমন প্রমাণ দেয় বা সূর্য উঠবেই, অমাবস্যার গাঢ় তমিশ্রা যেমন প্রমাণ দেয় আজ এইবার চাঁদের প্রকাশ ঘটবেই। আজকের বিশ্ব পরিস্থিতি প্রেম শূন্য বক্ষ, দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা মানুষের মন থেকে সমাজ রাষ্ট্রের বুক থেকে নিশ্চিহ্ন। কথায় কথায় খুন, কথায় কথায় অপহরণ ধর্ষণ, কথায় কথায় লাশ ফেলাফেলি, কথায় কথায় মেয়েদের অত্যাচার ব্যভিচার নির্বিচারে চলছে। এই সেই ভাটার শেষ নাম, এই সেই প্রেমশূন্য বক্ষ, এই সেই তামসিকতার চূড়ান্ত অবস্থা। এই অবস্থায় প্রমাণ দেয় অবস্থা থাকবে না, থাকতে পারে না। এই সেই ভাটার শেষ নাম, এর বিপরীত অবস্থা আসবেই, বিরাটের শক্তির প্রকাশ ঘটবেই। ক্ষেত্র প্রস্তুত, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। রেডিও টিভি খবরের কাগজ যারা পড়ছেন তারা নিশ্চয়ই খবর রাখছেন যে বিশ্বযুদ্ধ আসন্ন, যে কোনো সময় বিশ্বযুদ্ধ বাঁধবে এবং এর ছক বালক ব্রহ্মচারী মহারাজ সুস্পষ্ট ভাষা দিয়ে রেখেছেন। আমাদের বলতে আপত্তি নেই, আগামী হয়তো আমাদের রাজনীতির গন্ধ বার করবে থেকে বা দেশদ্রোহিতার গন্ধ বার করতে পারে, তাতে আমাদের কিছুমাত্র আসবে যাবে না। সূর্যটার আগে পাখিদের দায়িত্ব থাকে প্রকৃতি থেকেই দেওয়া, কিচিরমিচির করে ডাক শুরু করে, বাসায় বসেই জানান দেয় আসছে জ্যোতির্ময় সত্তা, আসছে মহাবিপ্লবী। আলোর জীবদের জানান দিতে চায় ওঠো জাগো, দরজার জানলা অর্গল খুলে দাও, জ্যোতির্ময়ের জ্যোতিকে আবাহন করার জন্য প্রস্তুতি নাও। আমরা ঠিক মোরগ পাখির মতো বা পাখিদের মতো আগাম জানান দিয়ে যাচ্ছি যে বেদের যুগ প্রতিষ্ঠা হতে চলেছে, হিংসা ঈর্ষা পরিবেশ ঘুচে শান্তি সাম্যে প্রতিষ্ঠা হবে, কিন্তু তার আগে ধ্বংস অনিবার্য।
ঠাকুরকে আমরা জিজ্ঞেস করেছিলাম এই ধ্বংস কেন করতে হয়? এত বড় বড় বিরাট মহান আসেন, রামনারায়ণ কৃষ্ণ অবতার ভগবান বলা হয়, ইচ্ছার দ্বারা দুনিয়ার চেহারা পাল্টাতে পারতেন, কেন এই লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র কাণ্ড ঘটাতে হয়? অপূর্ব তত্ত্ব দিলেন, সৃষ্টির তত্ত্ব। বলছেন ব্যথা ছাড়া সুখ প্রসব হয় না, রক্তপাত ছাড়া ক্লেশ ছাড়া প্রসব হয় না, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না। কোনো মা বলতে পারেন ব্যথা ছাড়া সুখ প্রসব হয়, কোনো মা বলতে পারেন রক্তপাত ছাড়া ক্লেশ ছাড়া প্রসব হয়। সুতরাং এই পৃথিবী মা আসন্ন প্রসবা, কি অপূর্ব তত্ত্ব! বেদের শিশু ভূমিষ্ঠ করতে চলেছে, কিন্তু ব্যথা ঘিন ঘিনে চিনচিনে। ব্যথা কেউ চায়, দৃষ্টান্ত দিচ্ছেন, ব্যথা কেউ চায় আমাকে খানিকটা ব্যথা দিন, আমাকে খানিকটা ব্যথা দিন, কেউ চায়? কেউ চায় না। একটা সময় চাইতে হয়। 60-এর দশকের কথা বলছেন, তখন কথায় কথায় পেট চিরে সিজার করে বাচ্চা বার করতো না, ডাক্তাররাও প্রকৃতির নিয়ম মানার চেষ্টা করত। তাই আত্মীয় স্বজনরা যদি 10 মাস 10 দিন পেরিয়ে গেছে, ঘিন ঘিনে চিনচিনে ব্যথা, ডাক্তারবাবুকে ডেকে এনে বলছেন, ডাক্তারবাবু ওষুধ ইঞ্জেকশন দিন, ব্যথাটা বাড়িয়ে দিন। কেন? প্রসব এগিয়ে আসবে। তাই বলছেন ঠাকুর যে ব্যথা কেউ চায় না, কিন্তু একটা সময় ব্যথা চাইতে হয় সুখ প্রসবের জন্য। এই পৃথিবী মা, এও প্রকৃতি মা, আসন্ন প্রসবা, সন্তান প্রসব করতে চলেছে। বেদের শিশু ভূমিষ্ঠ হবে, কিন্তু ব্যথা ঘিন ঘিনে চিনচিনে। এই ব্যথা আরো বাড়াতে হবে, আরো হাহুতাশ, আরো কান্না, আরো চোখের জল, আরো ধ্বংস, আরো হত্যা হানানি। ধ্বংসের মাধ্যমে নতুন যুগ প্রতিষ্ঠা পাবে। তাই অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। প্রকৃতির নিয়মে, সৃষ্টির নিয়মে ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ব্যথা ছাড়া সুখ প্রসব হয় না, রক্তপাত ছাড়া ক্লেশ ছাড়া প্রসব হয় না। সেই নিয়মে এই পৃথিবী মায়ের বুকে, পৃথিবী মায়ে আরো বেশি যন্ত্রণা বাড়ানো হবে, আরো রক্তপাত, আরো হাহুতাশ, আরো কান্না, আরো চোখের জল। তার মধ্য দিয়ে বেদের শিশু ভূমিষ্ঠ হবে, তার ওঙ্কার ধ্বনিতে সারা বিশ্ব বিমন্ত্রিত হবে। সমস্ত ভবিষ্যৎবাণী করে রেখেছেন, ছক দিয়ে রেখেছেন। সাংবাদিক জিজ্ঞেস করছে এক মিটিংয়ে, সেই মিটিংয়ে আমিও থাকার সুযোগ পেয়েছিলাম। 68 সালে 17 মার্চের ভাষণ পার্কস্ট্রিটে। সাংবাদিক বলছে, আপনি বলছেন এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার হবে, বাস্তবে তো দেখছি তার বিপরীত। কংগ্রেস ভেঙে 3 টুকরো হয়ে গেছে। 68 সালের কথা, কংগ্রেস ভেঙে 3 টুকরো হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি ভেঙে 2 টুকরো হয়েছে। 64 সালে সিপিআই থেকে সিপিএম বেরিয়ে এসছে। আপনি বলছেন এক আলাদা খণ্ড দল, খণ্ড সম্প্রদায় থাকবে না, এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার হবে। বাস্তবে তার বিপরীত দেখছি। বলছেন এখনকার কোন সংগঠন থাকবে না, বেদবাক্য, না কংগ্রেস না কমিউনিস্ট, নতুন সংগঠন হবে এই সন্তান দলের ন্যায়। সাংবাদিক জিজ্ঞেস করছে কেমন করে হবে? পরিষ্কার ছক দিলেন, মিলিয়ে নেবেন। সম্ভবত ভাষণমালা বইয়ের 53-54 পৃষ্ঠায় পাবেন। 68 সালে 17 মার্চের ভাষণ। ছক দিয়ে রাখলেন, মিলিয়ে নেবেন, আসছে যুদ্ধ। সাংবাদিক বলছে কেমন করে বিশ্ব পরিবার হবে এত দল সম্প্রদায় ভেঙে? যুদ্ধ, যুদ্ধের মাধ্যমে হবে। পাকিস্তানের সঙ্গে ঝগড়া লাগবে, সেইটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, ভারত ওদের হাতে, ওদের কবরে পড়বে। বেশি ব্যাখ্যার দরকার নেই, এরা ওরা বলে বোঝাচ্ছে আইন বাঁচাবার জন্যে। তখন এমন একটা অসহায় অবস্থা দেখা দেবে, ভারত ওদের হাতে, ওদের কবরে পড়বে। তখন এমন একটা অসহায় অবস্থা দেখা দেবে, তারা তার ভূমিকা দিয়ে ওরা ছুটে আসতে বাধ্য হবে। ওরা মানে নেতাজির মুক্তি বাহিনী, এশিয়ান লিবারেশন আর্মি। সঙ্গে সঙ্গে রাশিয়া এগিয়ে আসবে, চীন হাত মেলাবে। আমরা তখন বৃহৎ সংগঠনে থাকবো, এশিয়ান ব্লকের ইঙ্গিত দিলেন। সন্তান দল তখন সার্ভিস দিয়ে যাবে, পাবলিক সার্ভিস, বিশ্ব এই সেবার দায়িত্বে, জনসেবার দায়িত্বে বসাবেন। এশিয়ান ব্লক হয়ে যাবে। তারপরে এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। অতি দ্রুত ঘটনার পর ঘটনা ঘটবে। ঠাকুর সমস্ত বলে রেখেছেন, ছক দিয়ে রেখেছেন। আমরা এখানে পরিবেশন করে যাচ্ছি, আগামী দিন মিলিয়ে নেবেন। আমাদের নাম ফাটাবার জন্য নয়, বালক ব্রহ্মচারী ভগবত্তা বিরাটত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়। আগামী দিন যা ঘটতে চলেছে, যে বেদবাক্য ভবিষ্যৎবাণী তিনি করে রেখেছেন অভ্রান্ত, সেইটি আপনাদের কাছে ওই মোরগ পাখিদের মতো, মোরগ পাখির মতো, পাখিদের মতো জানান দিয়ে যাচ্ছি আগাম ভবিষ্যৎকে জানাবার জন্য। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ধর্মতলায়। হাজার হাজার ভক্ত অনুরাগী জনগণ জমায়েত। সেখানে বক্তব্য রাখতে রাখতে বলছেন,
আর যারা এই গদিতে বসছে বড় বড় পকেট নিয়ে বসছে, জামা প্যান্টের পকেট নয়, মিলিয়ে নেবেন ঠাকুরের কথা, স্বার্থবুদ্ধি পকেট। এই 5 বছরে কেমন করে ভুঁড়িটি বাড়িয়ে নেবো, পকেট ভারী করবো, ব্যাংক ব্যালেন্স বাড়াবো। 5 বছরে কেমন করে আত্মীয় পরিজনকে বড় বড় চাকরিতে ঢোকাবো, আর পার্টি পারমিট লাইসেন্স পাইয়ে দেবো। আর এই 5 বছরে কেমন করে বিরোধী দল বিরোধী গোষ্ঠীকে জিআরটিআর বন্ধ করে, সেচের জল বন্ধ করে, পুলিশ মিলিটারি চোরাগপ্তা দিয়ে আইনের ফাঁক দিয়ে দুনিয়া থেকে খতম করব। যে দল যে পার্টি যে নেতা যাচ্ছে গদিতে বসছে এক চেহারা, স্বার্থবুদ্ধির পকেট। সেইখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ রাখলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে, আমার সন্তানদের আমি এমন মানসিকতা তৈরি করে দেব, মায়ের লেংটির যেমন পকেট থাকে না তেমনি তাদের কোনো স্বার্থবুদ্ধির পকেট থাকবে না। নাম চাইবে না, যশ চাইবে না, মান প্রতিপত্তি অর্থ বৃত্ত নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু চাইবে না, নিঃস্বার্থ সেবার মন নিয়ে গতিতে বসবে। মা যেমন সন্তানের সেবা করেন নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে, তাই সন্তানদের বললেন নাম চাইবে না, যশ চাইবে না, নিজেকে জাহির করতে চাইবে না, সাধারণ কর্মীদের সামনে এগিয়ে দেবে, নেতারা পিছনে থাকবে, তোমাদের দেখা দেবে না। ওই সূর্যের মতো ওই বাতাসের মতো নিজেদের আড়াল করে রাখবে, কর্মীদের সামনে এগিয়ে দেবে, কর্মীদের গুরুত্ব দেবে। সারা সৃষ্টি চলছে এই কর্মীদের অবদানের উপরে, তাই তার জন্মদিবস কর্মী দিবস হিসেবে পালন করার কথা আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমার জন্মদিবস কর্মী দিবস হিসেবে পালন করবে। ওই সূর্য বিরাট কর্মী প্রকৃতির জগতের, ওই বাতাস জল বিরাট কর্মী। তবে তোমরা সেই কর্মী যারা বেদ প্রচার করছে, যারা নাম তত্ত্ব প্রচার করছে, তাদের এগিয়ে দেবে। তোমরা নেতারা জাহির করতে যাবে না, নেতৃত্ব কর্তৃত্ব ফলাতে যাবে না, তাদের পিছনে থেকে তাদের প্রেরণা দেবে। জনগণ তাদের দেখুক, তাদের অবদানের গুরুত্ব দিক, তোমরা নিজেদের আড়ালে রাখবে। এইভাবে শিক্ষা দিতে চেয়েছেন বারে বারে। তোমাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে, তোমাদের আচরণে মুগ্ধ হয়ে জনগণ তোমাদের ডেকে নিয়ে গদিতে বসা বিদেশনে দাঁড়াতে হবে না। তোমাদের আদর্শ উদ্বুদ্ধ হবে। কোন আদর্শ? আমরা হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি নই, নকশাল কংগ্রেস সিপিএম নই, অমুক মণ্ডল তমুক চৌধুরী নই। আমাদের আসল পরিচয় আমরা সন্তান, এক পৃথিবীর সন্তান, এক সূর্যের সন্তান, ভাই বোন। 60-65-70-এর খেলা, কেউ টিকছে না, সবাই চলে যাচ্ছে। আমার বাবা তার বাবা ছিলেন, বাড়ি গাড়ি জমি জায়গা ছিল, চলে গেছেন, আমিও জানি আমাকে যেতে হবে। তোমাদের এই বিশ্বজনীন আদর্শ, বিশ্বপ্রেমের আদর্শ জনগণ মাথা পেতে নেবে, তোমাদের আচরণে মুগ্ধ হবে। কোন আচরণ করবে, কিভাবে শিক্ষা দিতে চেয়েছেন কর্মীদের, তারা তোমাদের গাল দিক। তা ঠাকুরের নামে কত গাল দেয়, যাতা বলে। আমরা অভিযোগ করতাম, ঠাকুর তোমার নামে যাতা বলে, গাল দেয়, আমরা শুনতে পাই না, কষ্ট হয়। ঠাকুর বলছেন হাত জোর করে বলবেন, তোমরা হাত জোর করে তাদের কাছে প্রার্থনা করবে আরো বেশি করে আমার বাবার গাল দিন। বাবাকে গাল দিতে গিয়ে বাবার নামটা তো করছেন বালক ব্রহ্মচারী চোর, বালক ব্রহ্মচারী লম্পট, বালক ব্রহ্মচারী বিধবা সম্পত্তি আরো অপহরণকারী। এই যে বালক ব্রহ্মচারী নামটা বলছেন, এই জন্য আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আরো বেশি করে গাল দিন, আরো বারবার করে, তাহলে বালক ব্রহ্মচারী নামটা আপনাদের মুখ দিয়ে উচ্চারিত হবে। এই শিক্ষা দিয়েছেন। তারা তোমাদের আঘাত করুক, তারা তোমাদের বাবার নামে গাল দিক, পাল্টা আঘাত দিতে যাবে না, প্রতিহিংসা চরিতার্থ করতে যাবে না। তারা জানে তোমরা আলাদা, তোমরা তাদের সঙ্গে তোমাদের পার্থক্য, কিন্তু তোমরা তো তোমাদের পরম পিতার কাছ থেকে জেনেছ যে তারাও তোমাদের ভাই বোন, একই পৃথিবী মায়ের গর্ভজাত, একই সূর্যের অভিজাত, সম্পর্ক একই, ভাই বোন। তারা তোমাদের হিংসা করুক, তোমরা প্রতিহিংসা চরিতার্থ করতে যেও না। ভ্রাতৃপ্রেম বিলিও, যদি বুকে টানতে না পারো বাক্সিও। তারা এখনো প্রেম ভালোবাসা শেখেনি, তাদের দূরত্বটা বজায় রেখো, বুকে আঁকড়াতে যেও না, কিন্তু দূরে থেকেও তাদের প্রতি ভালোবাসা ভ্রাতৃত্ব বোধটা বজায় রেখো। এইভাবে শিক্ষা দিতে চেয়েছেন। তাই আসছে সেই দিন, অভ্রান্ত বেদবাক্য, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যা করতে এসেছি আমার জীবদ্দশাতেই করে নিয়ে যাব। আমার রক্ত বেঈমানের রক্ত নয়, গৌরের রক্ত। সেই দিন আসছে। কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। প্রতিদিন কাগজ খুলে দেখবেন, পাকিস্তান চাইছে, পা বাড়াচ্ছে, ঠ্যাং ধরো, অর্থাৎ লড়াই করো। প্রতিদিন গুলি চালাচ্ছে ওই কাশ্মীর বর্ডারে। ভারত সরকার মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, সমানে মার খেয়ে যাচ্ছে। প্রতিদিন জওয়ান মরছে ওদের গোলাগুলিতে, আমরা কেষ্টের জীব হয়ে নীরবে সহ্য করে যাচ্ছি। কেন? এই কেনর উত্তর বাইরের লোক জানে না।
এই ঘা দিলেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। এই যে এত কিছু চলছে, চীন ভারত ঘিরে ফেলেছে, কাগজ যারা পড়েন জানছেন, সারা ভারতকে ঘিরে ফেলেছে চীন অদ্ভুতভাবে। নেপাল ভুটানকে কব্জা করে নিয়েছে, মায়ানমারকে হাত করে নিয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সবকে কব্জা করে নিয়েছে এবং সারা ভারতকে ঘিরে ফেলেছে। পাকিস্তানকে মদদ দিচ্ছে ভারতের সঙ্গে বাঁধাতে। এই চীন ভারতের শত্রু নয়, আমরা ভাই বোনরা অন্তত জেনে রাখি, চীন ভারতের শত্রু নয়, ভারত সরকারের শত্রু। যারা আজ আগাগোড়া নেতাজির বিরোধিতা করে আসছে, নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছে, মিথ্যা তদন্ত কমিশন বসিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেশবাসীকে, বিশ্ববাসীকে বুড়বাগ বানিয়ে প্রমাণ করতে চাইছে প্লেন ক্র্যাশে নেতাজি মারা গেছে। নেতাজি তাই বালক ব্রহ্মচারী মহারাজ চিৎকার করে করে মাঠে মাঠে ময়দানে বলতেন, বিধবা সম্পত্তি অপহরণের মামলা এই জন্যই তার বিরুদ্ধে আনা হলো, তার মুখ বন্ধ করার জন্য। চিৎকার করে করে মাঠে ময়দানে বলতেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবে, নেতা আসবে। হাজার হাজার মানুষ জমায়েত হতো তার বক্তব্য শোনার জন্য। এত জোরালো বক্তব্য নেতাজি সম্বন্ধে। সবার ধারণা যে বালক ব্রহ্মচারী একমাত্র ব্যক্তিত্ব যিনি নেতাজি সম্বন্ধে সঠিক খবর রাখেন। হাজার হাজার মানুষ জমায়েত হতো। এমনকি নেতাজি প্রেমীরা যারা মিটিং করতেন, দ্বিজেন বোস, মেজর সত্যগুপ্ত ইত্যাদি, সেখানে ঠাকুরকে নিয়ে যেতেন বক্তব্য রাখার জন্য। তার এই বক্তব্য শোনার জন্য লোক জমায়েত হতো প্রচুর। নেতাজি জীবিত, একেবারে তিনি সত্যি দিয়ে বলতেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবে, নেতা আসবে। সে কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে। কারো কিছু করার ক্ষমতা নেই। সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে। এই ভয়ে এদের ঘা দিতে চাইছে না, ভারত সরকার নীরবে সহ্য করে যাচ্ছে। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে। আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে শ্রদ্ধার সঙ্গে টানিয়ে ফুলমালা ধূপ ধুনো চড়াচ্ছে, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, থুথু দেবে, ডাস্টবিনে ফেলবে। আর এও জেনে রেখো, সে যেদিন ঢুকবে, মেকি মাতব্বর দেশপ্রেমিকের দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না, যার মুখের বাক্য বেদবাক্য। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, ঠাকুর আর সময় দেবেন না, খুব শীঘ্র ঘটনা ঘটবে। কবে হবে আমরা বলতে পারবো না, তাহলে তার মুখের বাক্য, তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে, বেদবাণী। তাকে বহু চেষ্টা করা হয়েছে সময়টা জানবার জন্য, কিছুতেই বলেননি। শেষ পর্যন্ত এইটুকু বললেন, রাতে ঘুমোতে গেছে, কিচ্ছু জানো না, ভোরবেলা উঠে কাগজে কাগজে খবর পড়বে, সব ওলট পালট হয়ে গেছে। এই রাত্রের মধ্যেই ঘটনা ঘটে যাবে। এমনকি দৃষ্টান্ত দিয়ে রাখলেন, পাকিস্তানের মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী ছিল, বিদেশে গেছেন, কয়েকদিন পরে ফিরে এসে দেখেন তার গদি নেই। তাকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছে না কেউ। চেয়ারে গিয়ে বসেছেন, কলিং বেল টিপছেন, আবদালিও আসে না। শেষকালে আবদালি এসে একটা চিঠি দিয়ে গেল। সেই চিঠিতে কি ব্যাপার, ইস্কান্দার মির্জা মিলিটারি জেনারেল ছিল পাকিস্তানের তখন, তিনি তার অবর্তমানে ক্ষমতা দখল করে নিয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন পাকিস্তানের, এবং তিনি প্রেসিডেন্ট হিসাবেই মোহাম্মদ আলী প্রধানমন্ত্রিত্ব খতম করে দিয়েছে। এই দৃষ্টান্ত দিয়ে বলছেন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, পুলিশ তার আন্ডারে, মিলিটারি তার আন্ডারে, গোয়েন্দা তার আন্ডারে, আগের মুহূর্ত পর্যন্ত জানতে পারলো না পায়ের তলা মাটি সরে যাচ্ছে। ঠিক এইরকম হবে, রাতে ঘুমোতে গেছে সবাই, কিচ্ছু জানো না, ভোরবেলা উঠে কাগজে কাগজে পরিবলট পালট কাণ্ড ঘটে গেছে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী।
এইটিকেই নাম দিচ্ছেন ঠাকুর দ্বিতীয় মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে রূপান্তর। ভারত ওদের হাতে ওদের কবলে পড়বে। ভারতের সেই অসহায় অবস্থায় ত্রাতার ভূমিকা নিয়ে নেতাজির 50 লক্ষের বাহিনী আত্মপ্রকাশ, সেই সাথে নেতাজির আত্মপ্রকাশ, সেই সাথে পরম পিতারও আত্মপ্রকাশ। নেতাজির অপারেশন সৎকারের মাধ্যমে প্লেন ক্রাশে যেমন নেতাজির মৃত্যু হয়নি প্রমাণিত, তেমনি অপারেশন সৎকারের মাধ্যমে পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজের দেহ নিয়ে যেতে পারেনি। সৎকার করা, রতনবাবুর শাসন ঘাটে সৎকার করা তো দূরের কথা, আগামী ইতিহাস তার প্রমাণ দেবে। পঞ্চপাণ্ডবকে যতুগৃহ দাহে পুড়িয়ে মেরেছিল, দেশবাসী জেনেছিল পঞ্চপাণ্ডব পুড়ে গেছে। ওদের ষড়যন্ত্রে, ওদের কূটনীতিতে যতুগৃহ দাহের মাধ্যমে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মেরেছে, দেশবাসী সবাই জেনে গেল। কিন্তু পরবর্তীতে প্রকাশ হলো পঞ্চপাণ্ডব মারা যায়নি। অজ্ঞাতবাস, আত্মপ্রকাশ, কুরুক্ষেত্রকাণ্ড, ধর্মযুদ্ধ, আসরিক শক্তি ধ্বংস। তেমনি অপারেশন সৎকারের মাধ্যমে বালক ব্রহ্মচারী মহারাজের দেহ নিতে পারেনি, দাহ করা দূরের কথা। নেতাজির বাহিনী এশিয়ান লিবারেশন আর্মির ছোট্ট একটা খণ্ড অংশ তার দেহ নিয়ে গিয়ে মানস সরোবরের হেডকোয়ার্টারে সমাধি ভঙ্গ করিয়েছিল এবং আজ বিশ্বজোড়া কর্মযজ্ঞে নিযুক্ত। খুব শীঘ্র আত্মপ্রকাশ ঘটবে। যে মুহূর্তে নেতাজি ঢুকবে, ভারতের ত্রাতার ভূমিকা নিয়ে সব ঠাকুরের বলা বেদবাক্য ছক দিয়ে রেখেছেন, সঙ্গে সঙ্গে দুই বাংলা এক হয়ে যাবে, ক্ষত অঙ্গ জোড়া লাগবে। এর সঙ্গে ঠাকুরের একটা ভবিষ্যৎবাণী আমরা স্মরণ করব। শেখ মুজিবর বাংলাকে গ্রাস করতে চায় না, দুই বাংলাকে এক করতে চায়। সন্তান দলের মুখপত্র কড়াচবুক সংখ্যা, সেখানে আলোচনা করতে করতে বলছেন, গঙ্গার পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পরে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটি আমার মনের বাসনা। যার মুখের বাক্য বেদবাক্য, ফালতু কথা যিনি বলেন না, যার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়ে না, তিনি তার ইচ্ছা বাসনা লিখিতভাবে জানিয়ে রাখলেন কড়াচাবুকের মাধ্যমে। কি বললেন? গঙ্গার পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। সোদপুর সুকচরে গঙ্গার পাড়ে তার আশ্রম ছিল। সেই গঙ্গার কথা বলতে গিয়ে বলছেন, গঙ্গা পবিত্র নদী, কিন্তু বিশালতার দিক থেকে পদ্মা বিরাটত্ব। তাই বলছেন, গঙ্গা পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পরে ঢাকায় আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটি আমার মনের বাসনা। অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ফেলবেন পূর্ববঙ্গে নয়, তাই পশ্চিমবঙ্গে নয়, পূর্ববঙ্গে, ওই পদ্মা নদীর পাড়ে আগাম জানান দিয়ে রাখলেন। তাই বলছেন, যে মুহূর্তে নেতাজির আত্মপ্রকাশ ঘটবে, সঙ্গে সঙ্গে দুই বাংলা এক, ক্ষত অঙ্গ জোড়া লাগবে। তারপরেই হবে অখণ্ড ভারত। যে ভারত তোমরা দেখেছো হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়েছিল, সেই ভারত নয়। এককালে ছিল আফগানিস্তান, তিব্বত, ব্রহ্মদেশ, সিংহল। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে বিশাল ভারত রাষ্ট্র হবে। তারপরেই হবে এশিয়ান ব্লক, রাশিয়া, চীন, জাপান, ভারত নিয়ে বিশাল এশিয়ান রাষ্ট্র। তারপরে এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। অতি দ্রুত ঘটনার পর ঘটনা ঘটবে। 18 দিন ধরে কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল, মহাভারতে পড়েছ। এবারের মহাকুরুক্ষেত্র 7 দিনে শেষ হয়ে যাবে। তারপর কি হবে? এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। গণ্ডি ভেঙে দেওয়া হবে, তার কাঁটা তুলে দেওয়া হবে, বাঁশ খুলে দেওয়া হবে, মানচিত্র ছিঁড়ে ফেলা হবে। এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। সেই রাষ্ট্রের নায়ক হিসেবে নেতাজিকে বসানো হবে। এই হলো নেতাজির আসল ভূমিকা। আজাদিন ফৌজ গড়া, মুক্তিযুদ্ধ, ওগুলো সব হাতে রিহার্সাল দিয়ে নিয়েছেন ঠাকুর। আসল ভূমিকা তার আসছে। সারা বিশ্বের বিশ্ব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে বসানো হবে। হাতে মাথা কাটার জন্য, ঠাকুরের ভাষা বলছি, হাতে মাথা কাটার জন্য নয়, শক্তিজাহি করার জন্য নয়, মায়ের মন নিয়ে বসবে। সমদৃষ্টিতে বিশ্ববাসীর সেবা হবে। সেদিন বেদের যুগ প্রতিষ্ঠা পাবে।
কি হবে? প্রথম পদক্ষেপেই ব্যাংক তুলে দেওয়া হবে, অর্থ বাজেয়াপ্ত করে দেওয়া হবে, টাকা পয়সার লেনদেন তুলে দেওয়া হবে, সমস্ত দুর্নীতি ব্যভিচারের মূলে এই অর্থ, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বাটপাড়ি যত কিছু সবের মূলে এই অর্থ। তাই অর্থ বাজেয়াপ্ত করা দেওয়া হবে, ব্যাংক তুলে দেওয়া হবে, কোটিপতি আর ভিখিরি এক প্ল্যাটফর্মে এনে ফেলা হবে। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি ডলার ইন বিদেশি ব্যাংকে যা জমা সব বাজেয়াপ্ত, ব্যাংক তুলে দেওয়া হয়েছে, সব বাজেয়াপ্ত, কোটিপতি আর ভিখিরি এক প্ল্যাটফর্মে এনে ফেলা হবে। এই হলো বিদেশ সাম্যবাদের প্রকৃত ভিত্তিভূমি। প্রেসিডেন্ট ঝাড়ুদার সমান মর্যাদা, সমান আসন, এক প্ল্যাটফর্ম। প্রেসিডেন্ট এসছে বড় চেয়ার নিয়ে আসুন আসুন বসুন বসুন অভ্যর্থনা, আর ঝাড়ুদার এসছে মাটির আসন দেখাবে, চাটাই ছুড়ে দেবে। বলছেন না, প্রেসিডেন্ট থেকে ঝাড়ুদার সমান মর্যাদা, সমান আসন, এক প্ল্যাটফর্ম। আর তার মানুষ খাবে কি, পড়বে কি? অর্থ যদি বাজেয়াপ্ত করে দেওয়া হয়, কোনো প্রয়োজন নেই। দেওয়া নেওয়ার আদান প্রদান, বাবা বাজার করেন, মা মজুত করেন, চালের টিনে চাল, তেলের টিনে তেল, আটার টিনে আটা, প্রয়োজন অনুযায়ী টেনে টেনে রান্না করছেন, পরিবেশন করছেন, খাওয়া দাওয়া। তেমনি গোডাউনের মতো ব্যবহার হবে। বাংলাদেশ ব্রহ্মদেশ, প্রচুর ধান জন্মায়, ধান চালের গোডাউন, ওইখান থেকে নিয়ে সারা বিশ্ববাসীর প্রয়োজন মেটানো হবে। আমেরিকা পাঞ্জাব প্রচুর গম জন্মায়, গমের গোডাউন হিসাবে ব্যবহার করা হবে। ওইখান থেকে গম নিয়ে বিশ্ববাসীর এক পরিবারের সবার প্রয়োজন মেটানো হবে। আরব দেশে প্রচুর পেট্রোল জন্মায়, পেট্রোল পাওয়া যায়, পেট্রোলের গোডাউন, ওইখান থেকে পেট্রোল নিয়ে বিশ্ববাসীর সবার প্রয়োজন মেটানো হবে। খাওয়া দাওয়া, শিক্ষা চিকিৎসা, খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, আশ্রয় আলাদা করে চিন্তা কাউকে করতে হবে না। সন্তানের দায়িত্ব, খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, আশ্রয়ের দায়িত্ব যেমন মা বাবা বহন করেন, তেমনি রাষ্ট্র বিশ্ববাসী সবার খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, আশ্রয়ের দায়িত্ব দেবে। খাবে কি, পড়বে কি, মাইনে দেবে কি দিয়ে, আশ্রয় বাড়ি করবে কি দিয়ে, কোনো চিন্তা করতে হবে না। রাষ্ট্র পুরো দায়িত্ব দেবে। পরিবর্তে প্রত্যেককে বাধ্যতামূলক শ্রম দিতে হবে। বসে খেতে পারবে না কেউ, সামর্থ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হবে। অন্ধ খঞ্জ আতুর, তারা যতটুকু সামর্থ্য তার বসে বসে ঝুড়ি বুনবে, চাটাই বুনবে। অধিকার, সমান দাবি, সমান মর্যাদা, কথাগুলো সব ঠাকুরের। আমি একটাও বানিয়ে বলছি না, আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র পিয়নের মতো। কি দিন আসছে, কি যুগ আসছে আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু এইটি বিশ্ববিধান, এইটি ইউনিভার্সাল কনস্টিটিউশন। রাতের পরে দিন আসবেই, অমাবস্যার পরে পূর্ণিমার চাঁদের প্রকাশ ঘটবেই, ভাটার পরে জোয়ারের পূর্ণতা আসবেই। আজ যে বুকে বুকে হিংসা, ঈর্ষা, প্রেম ভালোবাসার অভাব, যে বুকে বুকে ভাটার শেষ টান চলছে, দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা নিশ্চিহ্ন, সেই বুকে বুকে আবার প্রেমের জোয়ার আসবে। বিশ্ববিধান জানান দিচ্ছে প্রেমের জোয়ারে ভেসে যাবে, জ্ঞানের জোয়ারে ভেসে যাবে। সেই দিন আসছে, বেদের যুগ প্রতিষ্ঠা হবে। আপনাদের এই নামের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে, তত্ত্ব প্রকাশের মাধ্যমে, শুভ ইচ্ছার মাধ্যমে সব ক্ষেত্র প্রস্তুত। সকাল উত্তীর্ণ, ভাটার পরে জোয়ার, অমাবস্যার পরে পূর্ণিমা, রাতের পরে দিন। একে রুখবে ওরা। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নেই। সেই দিন আসছে, সেই জ্যোতির্ময় সূর্যের প্রকাশ, সেই জ্ঞান সূর্যের প্রকাশ, সেই প্রেমের জোয়ার। তাকে আবাহন করার জন্যে আমরা বিশ্ববাসী সবাই তাঁর সেই দেওয়া নাম, মহামন্ত্র রাম নাম রাম, রাম নাম রাম, রাম নাম রাম ঘরে ঘরে উচ্চারণ করব। আর সেই সাথে তার আরো একটি নির্দেশ, আরো একটি অস্ত্র সন্তান কর্মীদের হাতে তুলে দেওয়া, সেটিও আমরা প্রয়োগ করব নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ব্যাপকতার সঙ্গে। শঙ্খধ্বনি, আজকের দিন বিপ্লবের দিন, কড়াচৌক সংখ্যা সন্তানদের মুখপত্র। তার শেষের দিকে সন্তান কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। ভোর 5টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, রাত্রি 12টায়, রাত্রি 2টোয়, এই বিশেষ 5টি সময়ে ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। আজ সারা বিশ্ব বিপন্ন। এই বিপদ থেকে সৃষ্টিকে রক্ষার জন্যে, প্রকৃতির রুদ্র মুক্তি থেকে সৃষ্টিকে রক্ষার জন্যে, মানুষের শুভ বুদ্ধি জাগ্রত করার জন্যে ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। এই শঙ্খধ্বনি হিন্দুদের কুসংস্কার নয়, এই শঙ্খধ্বনি মঙ্গল ধ্বনি, অমঙ্গল নাশ করে।